নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার বুয়েট শিক্ষার্থীর মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড মনে করছেন ময়নাতদন্তকারী চিকিৎসক শেখ ফরহাদ হোসেন। তিনি জানান যে নিহতের শরীর ও মাথায় আঘাতের চিহ্ন পেয়েছেন। গতরাতে শীতলক্ষ্যা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। উদ্ধারের পর শনাক্ত করেন স্বজনরা। নিহত ফারদিন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র। গত ৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি। স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যা, আর এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। স্পেনে যাবে একটা আন্তর্জাতিক ডিবেট কম্পিটিশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তার এক মাস আগে 1.5 মাস আগে এই হত্যাকাণ্ড। ওর মতন একজন মানুষের সাথে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে সেটা কখনো কল্পনাই করা যায় না। কিন্তু প্রাথমিকভাবে আমরা বুঝতে পারছি যে এটা আসলে হত্যাকাণ্ড, কারণ যে আঘাতের চিহ্নগুলো আছে এমনি নর্মালি না আর কি। মাথার পুরাটা আমরা মাথার তো অনেকগুলো সাইড আছে, ফ্রন্টাল এরিয়া, প্যারাইটাল, অক্সিপিটাল, সবগুলো এরিয়াতে আঘাত আছে, আর অ্যান্টেরিয়র চেস্ট হলে পুরাটাই আঘাত আছে। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানতে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি নারায়ণগঞ্জে আমাদের সহকর্মী আহসান সাদিকের কাছে। সাদিক। তমাল, এখন থেকে কিন্তু 30 মিনিট আগে যে ফারদিনের ময়নাতদন্ত কাজ শেষ করে যে ময়নাতদন্তকারী চিকিৎসক ফরহাদ, তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন যে এই ময়নাতদন্ত করতে গিয়ে কিন্তু ফারদিনের মাথা সহ এবং যদি বলি বুকে এবং শরীরের বিভিন্ন অংশে কিন্তু তারা আঘাতের চিহ্ন পেয়েছেন, এবং এই চিহ্ন থেকে কিন্তু তারা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে আসলে একটি হত্যাকাণ্ড। এবং আরেকটি তথ্য জানিয়েছেন যে তারা এই ময়নাতদন্তের যে রিপোর্টটি সেটির আসলে চূড়ান্ত পর্বটি পাওয়ার জন্য একটু সময়ের অপেক্ষা করতে, এবং তারা বিচারা যে সেটিকে কিন্তু আসলে রাজধানীতে তারা পাঠিয়ে দিয়েছেন। এবং এছাড়াও যে এই হত্যাকাণ্ডের পরে যে নৌ পুলিশ কর্তৃপক্ষ তারাও কিন্তু আসলে বিভিন্ন তদন্ত চালিয়েছেন, এবং এখান থেকে কিছুক্ষণ আগে কিন্তু তারা জানিয়েছেন যে পরিবারের কাছে তারা যেহেতু ময়নাতদন্ত প্রক্রিয়াটি শেষ হয়েছে এবং তারা পরিবারের কাছে কিন্তু তাদের সেই লাশটি হস্তান্তর করা হবে। এবং পরিবারের পক্ষ থেকে যদি তথ্যটি জানাই, তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে তাদের পরিবারের পক্ষ থেকে মরদেহটি নেওয়ার পরে প্রথমে তাদের যে স্থানীয়ভাবে সেখানে একটি জানাজা হবে, এবং পরবর্তীতে আসলে বুয়েটে যেখানে শিক্ষার্থী ফারদিন তার পড়ালেখা করত সেখানে একটি জানাজা অনুষ্ঠিত হবে। তবে এখন পর্যন্ত সেটির সময় নির্ধারিত হয়নি, এবং পরবর্তীতে হয়তো সময় নির্ধারিত হলে তমাল আপনাকে আমরা জানিয়ে দিতে পারব। তো এই হচ্ছে সর্বশেষ। ফারুক। সাদিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান সাদিক। এবার যাচ্ছে আমরা পরের প্রসঙ্গে। দেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাচ্ছে আগামী বছরের জুনে। কক্সবাজারে নির্মাণাধীন পরিবেশ বান্ধব প্রকল্পটি বাস্তবায়ন হলে জেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ভূমিকা রাখবে। মোহাম্মদ রাসেলের ছবি ও আজিম মিহাদের তথ্যে ডেস্ক রিপোর্ট। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে দেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে কক্সবাজারে, যা বাস্তবায়ন করছে ইউএসডিকে গ্রিন এনার্জি বাংলাদেশ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। পরিবেশ বান্ধব এই বায়ু বিদ্যুৎ প্রকল্পের আওতায় খুরুশকুল, পিএমখালী ও চৌফলদণ্ডী ইউনিয়নে নির্মাণ করা হচ্ছে 22টি টারবাইন, যার প্রতিটির উৎপাদন ক্ষমতা 3 মেগাওয়াট। চীন থেকে আনা 100 টন ধারণ ক্ষমতার ক্রেনের মাধ্যমে যা স্থাপন করা হচ্ছে 110 মিটার লম্বা টাওয়ারের উপর। 2023 সালের মধ্যে এটি উৎপাদনে যাবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। আমরা এই প্রজেক্টটি ডিসেম্বরের মধ্যে আমরা কমিশনে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে, এবং এটা বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে মাননীয় ওই বিদ্যুৎ প্রতিমন্ত্রীর একটি আকাঙ্ক্ষা রয়েছে যেন আমরা ডিসেম্বরের মধ্যে কমিশনে যেতে পারি সিওডির মাধ্যমে। তবে আমরা 2023 সালের জুনের মধ্যে এটি আমরা পূর্ণাঙ্গ কমিশনে গিয়ে 60 মেগাওয়াট বিদ্যুৎ আমরা জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারব। কক্সবাজারে প্রতিদিন বিদ্যুতের চাহিদা 150 মেগাওয়াট। ইতোমধ্যে 60% কাজ শেষ হওয়া এই প্রকল্প বাস্তবায়ন হলে মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে বলছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার জেলায় যেহেতু আমি বললাম পাওয়ার স্টেশন নেই, এই জন্য আমাদের এখানে একটু লো ভোল্টেজ সহ বিভিন্ন প্রতিকূলতা আছে। তো এই পাওয়ার প্ল্যান্টটা যদি আমরা চালু করতে পারি খুব শীঘ্রই, তাহলে কক্সবাজারে লো ভোল্টেজ সমস্যার সমাধান সহ মানসম্মত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
এই প্রকল্প বাস্তবায়ন হলে বিদ্যুৎ সমস্যা থেকে মুক্তি মিলবে এমন আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। পর্যটন নগরী কক্সবাজার, এখানে বিদ্যুতের বিভিন্ন সমস্যা আমরা দেখতে পাচ্ছি, লোডশেডিং থেকে শুরু করে বিভিন্ন একেবারে কি বলবো আর বিদ্যুতের যে সংকটকালীন মুহূর্তে সেই সংকটকালীন মুহূর্তটা কুরুস্কুরের যে বায়ু বিদ্যুৎ প্রকল্প সেটা দিয়ে যাতে আমাদের কক্সবাজারের সংকটটা মেটানো হয়। চীনের অর্থায়নে প্রকল্পে মোট খরচ 900 কোটি টাকা, যার কাজ শুরু হয় গত বছরের 3 মার্চ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, আমরা জানি যে বান্দরবানের 4টি উপজেলায় পর্যটকদের যে ভ্রমণ সেটিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানতে আমরা এই মুহূর্তে যেতে চাই আমাদের সহকর্মী ইয়াসিনুল হাকিমের কাছে। ইয়াসিন। ফারুক, আসলে পাহাড়ি পার্বত্য জেলা বান্দরবানের রুমা, রংছড়ি, তানছি এবং আলীকদম 4টি উপজেলায় 10 অক্টোবর থেকে আসলে শান্তি পাহাড়ে যে বিশৃঙ্খলা বাহিনী কিছু আসলে সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে সেগুলোকে ধরতে কিন্তু যৌথ বাহিনীর অভিযান চলছে। সেই অভিযানকে কেন্দ্র করে যাতে কোনো পর্যটকে আসলে বিপদে না পড়ে বা অপ্রীতিকর ঘটনার মুখোমুখি না হয়, সেই জন্য পর্যটকদের নিরাপত্তার সাথে জেলা প্রশাসন গত 18 অক্টোবর থেকে রংছড়ি এবং রুমা উপজেলায় নিষেধাজ্ঞা দেওয়া অনির্দিষ্টকালের জন্য। এরপর থেকে প্রথম ধাপে 30 তারিখ পর্যন্ত, এরপরে দ্বিতীয় ধাপে 4 তারিখ এবং তৃতীয় ধাপে 8 তারিখ পর্যন্ত আসলে মেয়াদ বাড়ানো হয় এই পর্যটন নিষেধাজ্ঞার। আজকেও কিন্তু 8 তারিখ, আজকে মেয়াদ বাড়ানোর যে সময়টি ছিল সেটি নিয়ে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে কিছুক্ষণের মধ্যে হয়তো বা জানানো যাবে সময়টা বাড়ছে কিনা বা কতদিন পর্যন্ত বাড়বে সেই বিষয়টা। তাছাড়া আসলে পর্যটন জেলা বান্দরবান হিসাবে এখানে যে সমস্ত পরিবহন রয়েছে, হোটেল মোটেল রয়েছে, সবার সাথে আমরা সকালে হোটেলের মালিকের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে বলেছে আসলে পর্যটক না আসার কারণে বান্দরবান যেই ক্ষতিটা করোনাকালীন তারা কাটিয়ে উঠেছিল সেটি অনেকটা আসলে তারা পিছিয়ে পড়ছে। এবং পরিবহন মালিক সমিতি বলছে প্রতিদিনে গড়ে 4 লক্ষ টাকা করে তারা লোকসান গণছে, যে লোকসানের কারণে আসলে পর্যটন শিল্প একটি দশের কারণ হয়ে দাঁড়াতে পারে। তো সব মিলিয়ে আসলে পর্যটন নিষেধাজ্ঞার সময় আমরা কিছুক্ষণ পরে জানতে পারলে হয়তো আপনাদেরকে জানাতে পারবো। ফারুক, এই ছিল আমার কাছে পর্যটন নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। দিনাজপুরের তৎকালীন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবাকে হত্যা চেষ্টা মামলায় মালি রবিউল ইসলামকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আসামি রবিউলকে হাজির করে পুলিশ। পরে তাকে সশ্রম কারাদণ্ড সহ 10,000 টাকা জরিমানা করা হয়। অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দেন বিচারক। মামলায় বলা হয় যে 2020 সালের 2রা সেপ্টেম্বর ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে হাতুড়ি দিয়ে তাকে ও তার বাবাকে পিটিয়ে হত্যা চেষ্টা করে ঘোড়াঘাট উপজেলা পরিষদের মালি রবিউল ইসলাম। নব্বইয়ের দশকে নির্মিত শরীয়তপুরের কোটাপাড়া সেতু যেন এখন মরণ ফাঁদ। খসে গেছে পলেস্তরা, ফাটল ধরেছে পিলারে। আর যে কোনো সময় ধসে যাওয়ার শঙ্কা থাকলেও বিকল্প না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যানবাহন। নুরুল আমিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারী যানবাহন গেলেই কেঁপে ওঠে ব্রিজ, তাই এরই মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেতুটিকে। তারপরও বিকল্প পথ না থাকায় ঢাকা শরীয়তপুর রুটের কোটাপাড়া সেতুতে চলে হাজারো পণ্য ও যাত্রীবাহী বাহন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভেঙে পড়েছে বেশিরভাগ রেলিং, খসে পড়েছে পলেস্তরা, পিলারের বেশ কিছু অংশেও ধরেছে ফাটল। এই ব্রিজের উপরে পড়ে না, পানি থাকে না। দেন অবস্থা কি ব্রিজের, কোন সময় গাড়ি লিয়ে পড়ে যায়, যাত্রী লিয়ে পড়ে যায়, একমাত্র আল্লাহই জানে। মনে হয় যে ব্রিজটা বুঝি এখনই ভেঙে পড়বে, তখন আমাদের এখান দিয়ে যাতে অনেক কষ্ট হয়, আমরা ভয় পাই। ওই যে মাঝখানে একটা জোড়া আছে, ওই জোড়া কখন যে ভাঙ্গা পড়ে যায় এটা আমরা কখনো বলতে পারি না। সমস্যা সমাধানে 33 কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ, কিন্তু সে কাজেও নেই গতি। সর্বনিম্ন যদি কম লাগে তাহলে 2 ঘন্টা লাগে জ্যাম। আর ব্রিজ কাপ এটা তো ঝুঁকিপূর্ণ সত্য, আমাদের যাতায়াতের জন্য খুবই ভয়াবহ। দ্রুত এটার সমাধান হওয়া উচিত, এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত। তা না হলে বড় ধরনের ঘটনা ঘটবে, তখন আফসোস করলেও কোনো লাভ হবে না। পাইল ঢালাই করাটা আমাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে, সেজন্য একটু দেরি হয়েছে। এবং আরেকটি কারণ ছিল যে নদীর পরেই যে অ্যাপ্রোচের অংশ শুরু হয়েছে সেখানেও একটি ভূমি অধিগ্রহণের কিছু বাড়িঘর ছিল এবং প্রান্তিক জনগণ ছিল, তাদেরকে সেখান থেকে সরিয়ে অন্যখানে নিয়ে তাদেরকে চেক বিতরণ মাধ্যমে ব্যবস্থা করতেও সেখানেও একটু সময় ক্ষেপণ হয়েছে। তা আশা করা যায় 1 বছরের মধ্যে বৃষ্টি সমাপ্ত হবে। রাজধানীর সাথে যাতায়াত সহজ করতে 1991 সালে কোটাপাড়া সেতুটি নির্মাণ করে এলজিইডি। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর। এদিকে সোমবার দেশের 100 সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রয়েছে কুড়িগ্রামের রায়গঞ্জ সেতু।
ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় 1 বছর আগে সেতুটি হস্তান্তর করেছে, তবে নির্মাণ হয়নি সংযোগ সড়ক, যার ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গোলাম মোল্লা সিরাজের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের ফুলকুমার নদের শাখার উপর নির্মিত রায়গঞ্জ সেতু সোমবার ভার্চুয়ালি শত সেতুর সাথে এটিও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। প্রায় 1 বছর আগে সড়ক ও জনপথ বিভাগকে সেতুটি হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্স। সেতুর একপাশে সংযোগ সড়ক নির্মিত হলেও অন্য পাশ এখনও রয়েছে আগের মতোই। সড়কের দুপাশ জুড়ে দোকান থাকায় সরু হয়ে গেছে রাস্তা, এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। ব্রিজের সামনে যে সরু রাস্তা, এটার কারণে অনেক লোকজনের চলাফেরায় অসুবিধা হতেছে। একটা গাড়ি যদি আসে, এপাক থেকে যদি গাড়ি যায়, যাওয়ার মধ্যে ওখানে যে আটকে যাওয়া লাগে, সাইড করিয়ে তারপরে সে একটা অটোও যাইতে পারে না। এই 1 বছরে দোকান উঠিয়ে রাস্তা প্রশস্তকরণের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। আমরা গেছিলাম, আপনার কি মূল্য খাই আমাদের রেকর্ড আছে, রেকর্ড মূল্য খাই আমাদের ইয়ে আছে। হ্যাঁ, এখন মনে হয় সরকার যদি প্রয়োজন হয় জনস্বার্থে তাহলে তো নিবেই। জমি অধিগ্রহণ জটিলতায় সড়কের কাজ এতদিন শুরু হয়নি বলে দাবি সড়ক ও জনপথ অধিদপ্তরের। জমি অধিগ্রহণের খবর একদম শেষ পর্যায়ে চলে আসছে, হয়তো মাস দেড়েকের ভিতরে পেয়ে যেতে পারে। আসলে এখন তো বরাদ্দ নাই, এটা আমরা মেইনটেনেন্স সার্কেল থেকে আমরা বরাদ্দ নিয়ে আসি। সোনাহাট স্থল বন্দর থেকে এই সেতু দিয়েই প্রতিদিন চলাচল করে 5 শতাধিক যানবাহন সহ হাজার হাজার মানুষ। গোলাম মোল্লা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম। দর্শক, সনাতন ধর্মাবলম্বীরা পালন করছেন রাস উৎসব, আর এ নিয়ে বিস্তারিত খবর জানতে আমরা এই মুহূর্তে মৌলভীবাজারে আমাদের সহকর্মী উপস্থাপিত করা হবে। এই রাসকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনেক দোকানিরা এখানে এসেছেন, বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে বসেছেন। বিশেষ করে মণিপুরি পণ্যের দোকানও এখানে রয়েছে এবং এখানে অলরেডি মানুষজন আসা শুরু করেছেন। এখানে লক্ষাধিক মানুষজন আসবেন এবং আমার পিছনে যে কলা গাছ দিয়ে যে সজ্জিত করে যে বিষয়গুলো রাখা হয়েছে, এই জায়গাগুলোতে আসলে মূলত রাখাল নৃত্য কিছুক্ষণের মধ্যে শুরু হবে। ফারুক, রব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজার থেকে রাস উৎসবের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুর রব। এবার যাচ্ছি পরের প্রসঙ্গে। লালমনিরহাটে বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 60 দিনের কর্মশালার উদ্বোধন করেছে সিডিপি। গতকাল পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ আলফাজ উদ্দিন এই কর্মশালার উদ্বোধন করেন। এতে অংশ নেন 80 জন বেকার তরুণ। পরে অংশগ্রহণকারীদের মাঝে উপহার বিতরণ করা হয়। আপনারা অংশগ্রহণ করেছেন 80 জন টোটালি। জিডিসির এমদেশ 24 ছিল এখনকার মতো। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।